আগের ভিডিওতে অ্যাসিড বেস ইমব্যালেন্স সম্পর্কে পড়েছি যে অ্যাসিড বেস ইমব্যালেন্স হলে আমরা কী পদ্ধতিতে সেটাকে কারেক্ট করা হয়। সেখানে আমরা তিনটে স্টেপে পড়েছি যে কেমিক্যাল রেগুলেশন রয়েছে, বায়োলজিক্যাল রেগুলেশন রয়েছে এবং ফিজিওলজিক্যাল রেগুলেশন রয়েছে। আজকের ভিডিওতে আমরা কি পড়বো যে অ্যাসিড বেস ইমব্যালেন্স যে আমরা বলছি, এই অ্যাসিড বেস ইমব্যালেন্স কত প্রকারের হয়, এবার কিভাবে বুঝবো যে সেটা কোন প্রকারের সেটা সম্পর্কে পড়ব। তো অ্যাসিড বেস ইমব্যালেন্স মেনলি 4 প্রকারের। একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। অ্যাসিডোসিস মানে আমরা জানি কি সেখানে অ্যাসিডের পরিমাণ বেশি, অ্যালকালোসিস মানে কি সেখানে বেসের পরিমাণ বেশি। সেম রেসপিরেটরি মানে কি এখানে লাংস রয়েছে, লাংস রিলেটেড কন্ডিশন। আর মেটাবলিক মানে কি এটা কিডনি রিলেটেড কন্ডিশন। ঠিক আছে, তো ফার্স্ট কি রয়েছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, মানে কি আমাদের বডিতে কি হচ্ছে না অ্যাসিডের পরিমাণ বাড়তে আছে, তার ফলে কি পিএইচ ভ্যালু কম। পিএইচ ভ্যালু কম মানেই আমরা কি জানি অ্যাসিড। এবার যেহেতু এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে কি আমরা ফিজিওলজিক্যাল রেগুলেশনে যখন আমরা পড়েছিলাম যে অ্যাসিড বেস ইমব্যালেন্সটাকে কীভাবে কারেক্ট করা হয়, তার একটা স্টেপ ছিল কি ফিজিওলজিক্যাল রেগুলেশন। সেখানে লাংস রিলেটেড যখন আমরা পড়েছিলাম, সেখানে যে অ্যাসিডোসিসটা পড়েছিলাম লাংসের আন্ডারে অ্যাসিডোসিস মানে কি সেটাই তো রেসপিরেটরি অ্যাসিডোসিস। লাংসের আন্ডারে অ্যাসিডোসিস মানে কি সেটাই তো আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই যে অ্যাসিডোসিস আমরা কি দেখেছিলাম যে আমাদের অ্যাসিডোসিসটাকে কারেক্ট করার জন্য রেসপিরেটরি রেট বাড়াতে হচ্ছে, মানে আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানোর জন্য কার্বন ডাইঅক্সাইডকে এক্সক্রিয়েট আউট করাতে হচ্ছে, যার ফলে কার্বনিক অ্যাসিড কমে যাচ্ছে এবং হাইড্রোজেন আয়নও কমে যাচ্ছে, দিয়ে অ্যাসিডোসিসটাকে কারেক্ট হচ্ছে। এটাই পড়েছিলাম তো যে অ্যাসিডোসিসে আমরা কী দিই, যখন অ্যাসিডোসিস মানে কি পিএইচ ভ্যালু কম, পিএইচ ভ্যালুকে বাড়ানোর জন্য আমরা কী দিই, পিএইচ ভ্যালুকে বাড়ানোর জন্য হাইপার ভেন্টিলেশন দিই, তাই তো এটাই দেখেছিলাম। সেখানে এটাই বলেছি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি আমাদের বডিতে থাকা আর্টেরিয়াল যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন সেটা ইনক্রিজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বডিতে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড বডিতে থাকা H2ওর সাথে অ্যাটাচ হয়ে কী করছে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, তাহলে বডিতে কি এক্সেস কার্বনিক অ্যাসিড মানে কার্বনিক অ্যাসিডের পরিমাণও বেড়ে যাচ্ছে এবং হাইড্রোজেন আয়নের পরিমাণও বেড়ে যাচ্ছে। আর পিএইচ ভ্যালু কী করছে না ড্রপ করছে। পিএইচ ভ্যালু ড্রপ, অ্যাসিডোসিস মানে কি পিএইচ ভ্যালু ড্রপ হবে। অ্যাসিড মানে কি হাইড্রোজেন আয়নও পরিমাণও বেশি থাকবে, কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেশি, তখন আমরা বলবো যে অ্যাসিডোসিস। আর কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও বেশি, যার জন্যে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলছি। সেই জন্যই এটাকে কারেক্ট করার জন্য কি করা হচ্ছিল না হাইপার ভেন্টিলেশন দেওয়া হচ্ছিল পেশেন্টকে, যার ফলে রেসপিরেটরি রেটটাকে আমি বাড়িয়ে দিচ্ছিলাম, বডি থেকে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে এক্সক্রিট আউট করে দিচ্ছিলাম। ওখানে পড়লাম কি কার্বন ডাইঅক্সাইড বেশি, সেই জন্য ওটাকে কারেক্ট করার জন্য কি করা হচ্ছে না রেসপিরেটরি রেটটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে বের করে দেওয়া হচ্ছে, যার ফলে কার্বনিক অ্যাসিডও কমে যাচ্ছে, হাইড্রোজেন আয়নও কমে যাচ্ছে, অ্যাসিডোসিসটাকে কারেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমি কীভাবে তার ম্যানেজ করব সেটা আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম। আর সেই ডিজিজ কন্ডিশনগুলো কী কী সেটা আমরা আজকের ভিডিওতে পড়ছি, যে রেসপিরেটরি অ্যাসিডোসিস জিনিসটা কী, তাতে কী কী হয় সেটা হচ্ছে আমরা এখন পড়ছি। এটা কীভাবে ম্যানেজ করব আমরা এর আগের ভিডিওতে এই যে এখানে পড়েছিলাম যে ফিজিওলজিক্যাল রেগুলেশনে লাংসের আন্ডারে যে অ্যাসিডোসিসটা ছিল সেখানে আমরা এর ম্যানেজমেন্টটা পড়েছিলাম যে রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কীভাবে আমরা ম্যানেজ করব। আজকের আমরা এর ডিজিজ কন্ডিশনটা পড়ছি। ঠিক আছে, যে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানেই হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কার্বনিক অ্যাসিডের পরিমাণও বেড়ে গেছে, হাইড্রোজেন আয়নের পরিমাণও বেড়ে গেছে, আর পিএইচ ভ্যালুটা কি কমে গেছে। ঠিক আছে, এবার কজেস মানে মেনলি রেসপিরেটরি অ্যাসিডোসিসটা কেন হয়। ঠিক আছে, হাইপো ভেন্টিলেশনের জন্যই মেনলি কী হয় না রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, সেই জন্যই তো এর কারেকশানে মানে এর ম্যানেজমেন্টে আমরা হাইপার ভেন্টিলেশন দিই, সেই জন্যই এর কজটা হচ্ছে কি হাইপো ভেন্টিলেশন। এবার হাইপো ভেন্টিলেশন আমার কোন কোন ডিজিজ কন্ডিশনে হতে পারে, নিউমোনিয়াতে হতে পারে, ড্রাগ ওভারডোজে হতে পারে, প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসেলের হতে পারে, এয়ারওয়ে অবস্ট্রাকশনে হতে পারে, ড্রাউনিংয়ে হতে পারে, তারপর রেসপিরেটরি ফেলিওর, ট্রমাটিক ইনজুরিজ, ওবেসিটি, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিস্টিক ফাইব্রোসিস, তারপর হচ্ছে অ্যাটিলেক্টোসিস, হেড ইনজুরি, এই সমস্ত কন্ডিশনগুলোতে হাইপো ভেন্টিলেশন হয়, পেশেন্টের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কষ্ট হয়, সেই জন্যই কী হয় হাইপার ভেন্টিলেশন দেওয়া হয়, পেশেন্টের রেসপিরেটরি রেটটাকে বাড়ানো হয়, যার জন্য কি হয় না কার্বন ডাইঅক্সাইডটা বডি থেকে বেরিয়ে যায়, মানে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বেরিয়ে যায়, কার্বনিক অ্যাসিডের পরিমাণটাও কমে যায়, দিয়ে রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কারেক্ট করা হয়। ঠিক আছে, এবার এই সাইন সিমটমসে কী কী হতে পারে, মেনলি রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কি হয় না আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে বা সিএসএ বা ব্রেনের যে সেলগুলো রয়েছে সেটা বিগ অ্যাসিডিস হতে থাকে, মানে সেটা
অ্যাসিডিক নেচার হয়ে যায়, দিয়ে নিউরোলজিক্যাল চেঞ্জেস হতে পারে, বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম আসতে পারে। যেমন কি হতে পারে, হাইপক্সিয়া হতে পারে, হেডেক হতে পারে, ওয়ার্ম অ্যান্ড ফ্লাস্ট স্কিন হতে পারে, নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, হাইপার ক্যালিমিয়া, ডিসরিথমিয়া, ডিজিনেস, লেথার্জি, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, মাসেল টুইচিং হতে পারে, কনভালশন, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, এবার যদি কোনো পেশেন্টের আমি ল্যাব টেস্টগুলো করি, তাহলে আমি কি দেখতে পাবো, পিএইচ ভ্যালু কি আমি বলেছিলাম যে পিএইচ ভ্যালু কম থাকবে, মানে 7.35 থেকে পিএইচ ভ্যালু কম। তখন তো আমরা বলবো যে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমরা বলেছিলাম কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে, এই যে কার্বন ডাইঅক্সাইডের মানে আর্টারিয়াল যে কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন সেটা 45 mmHg বেশি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি মানে অক্সিজেনের পরিমাণ কম, অক্সিজেনের পরিমাণ কত 80 mmHg কম। ঠিক আছে, তখন আমরা কি বুঝবো, এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, নেক্সট কি, রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস সেম রেসপিরেটরি অ্যাসিডোসিসের ঠিক উল্টো কন্ডিশন। ঠিক আছে, মানে কি রেসপিরেটরি অ্যালকালোসিস মানে কি, এখানে যে আর্টারিয়াল যে কার্বন ডাইঅক্সাইড যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা অনেক কম হবে, হাইড্রোজেন আয়নের পরিমাণও অনেক কম হবে, কার্বনিক অ্যাসিড যেটা ছিল সেটা অনেক লেস থাকবে, কিন্তু পিএইচ ভ্যালুটা কী হবে না, বাড়বে। যেটা মানে অ্যালকালোসিস মানে কি জানি আমরা, পিএইচ ভ্যালু বেশি, তবেই আমরা সেটা কি বলবো কি অ্যালকালাইন বা অ্যালকালোসিস, তাহলে পিএইচ ভ্যালুটা এখানে বেশি থাকবে। ঠিক আছে, আমরা সেম ফিজিওলজিক্যাল রেগুলেশনে লাংসের যে অ্যালকালোসিস পড়েছিলাম সেটাই হচ্ছে কি রেসপিরেটরি অ্যালকালোসিস। সেইখানে কি আমরা ম্যানেজমেন্টে কি পড়েছিলাম না, রেসপিরেটরি রেটটাকে রিডাকশন করা হচ্ছে, রেসপিরেটরি রেটটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য কি বডিতে কার্বন ডাইঅক্সাইডটা রিটেন হয়ে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বডিতে বাড়ছে, যার জন্য কার্বন ডাইঅক্সাইডটা কী করছে না, H2-র সাথে কম্বাইন্ড হয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে, যার জন্যই আমাদের বডিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়ছে, দিয়ে সেটা অ্যালকালোসিসটাকে কারেক্ট করছে। ঠিক আছে, এটাই তো আমরা পড়েছিলাম যে আমরা জানি কি অ্যালকালোসিস মানে কি পিএইচ ভ্যালু কি অনেক বেশি, তাহলে পিএইচ ভ্যালুকে কমানোর জন্য কি করা হয় না, হাইপো ভেন্টিলেশন দেওয়া হয় পেশেন্টের। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার রেসপিরেটরি অ্যালকালোসিসের ম্যানেজমেন্ট। তাহলে তার ডিজিজ কন্ডিশনটা কি, এই যে ডিজিজ কন্ডিশনটা কি, অ্যালকালোসিস মানে কি পিএইচ আমাদের যে আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড সেটা অনেক কম, সেই জন্য তার ম্যানেজমেন্টে আমি কী করছি না, কার্বন ডাইঅক্সাইডটাকে বডিতে আটকে দিচ্ছি, রেসপিরেটরি রেটটাকে কমিয়ে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমি আটকে দিচ্ছি বা বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াচ্ছি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কম। অ্যালকালোসিস, যার জন্য কিছু হাইড্রোজেন আয়নের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন কম বলেই তো আমরা সেটাকে অ্যালকালোসিস বলছি। হাইড্রোজেন আয়ন কম হওয়ার জন্য কি পিএইচ ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে কি কার্বনিক অ্যাসিডের পরিমাণ অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, এবার কজেস, এটা কি কারণের জন্য হয়, মেনলি কি হয়, হাইপার ভেন্টিলেশনের জন্যই এই রেসপিরেটরি অ্যালকালোসিসটা হয়। সেম ঠিক এর উল্টো, এটা হাইপার ভেন্টিলেশনের জন্য হয়েছিল, এটা হাইপার ভেন্টিলেশনের জন্য হচ্ছে। এবার কি কি কন্ডিশনে হাইপার ভেন্টিলেশন হতে পারে, কোনো অ্যাংজাইটি, ফিয়ার, অ্যানিমিয়া, হাইপার মেটাবলিক কোনো স্টেট, বা কোনো রকমের কোনো ডিসঅর্ডার, সিনিয়াসের কোনো যদি ডিসঅর্ডার থাকে, হেড ইনজুরি বা ইনফেকশন যদি কোনো হয়, তারপর কোনো ড্রাগের যদি ইউজের জন্য হতে পারে, যেমন অ্যাসপিরিনের ওভারডোজের কারণে হতে পারে, অ্যাজমা, নিউমোনিয়া, ফর ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেকানিক্যাল ভেন্টিলেটর সেটিংসের জন্য কি হতে পারে না, পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হতে পারে, যার জন্য রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। ঠিক আছে, এবার এর সাইন সিমটমস কি হতে পারে, হেডেক হতে পারে, ট্যাকিপনিয়া হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, নামনেস, ডিজিনেস, তারপর ডিসরিথমিয়া, টিংলিং অফ এক্সট্রিমিটিস, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। সেই জন্য এর ম্যানেজমেন্টে কি করা হয় না, হাইপো ভেন্টিলেশন দেওয়া হয়, এই যে অ্যালকালোসিস দিয়ে রেসপিরেটরি রেটটাকে রিডাকশন করা হচ্ছে, দিয়ে বডিতে কার্বন ডাইঅক্সাইডটাকে আটকে দেওয়া হচ্ছে, দিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, যেটা ওয়াটারের সাথে কম্বাইন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে, হাইড্রোজেন আয়ন বডিতে বাড়ছে, দিয়ে অ্যালকালোসিসটাকে কারেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এর যদি আমি ল্যাব টেস্ট করি তাহলে সেক্ষেত্রে কী কী পাবো, পিএইচ ভ্যালুটা কি বেশি বলেছিলাম, কন্ডিশনেই বলেছিলাম যে পিএইচ ভ্যালুটা বাড়বে, এটা ওই পেশেন্টের যদি আমি ল্যাব টেস্ট করি তাহলে কি পিএইচ ভ্যালু এখানে ইনক্রিজ বলেই ছিল, তাহলে কি পিএইচ ভ্যালু 7.45 থেকে অনেক বেশি। আমরা কি বললাম কার্বন ডাইঅক্সাইড বডিতে অনেক কমে যাবে, তাহলে কি যে আর্টারিয়াল কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন সেটা 35 mmHg অনেক কমে যাচ্ছে, 35 mmHg অনেক কম। ঠিক আছে, আর কি হচ্ছে না, যে আমাদের যে অক্সিজেনের পরিমাণটা সেটা কি হচ্ছে না, নর্মাল থাকছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু অক্সিজেনের পরিমাণটা এক্ষেত্রে নর্মাল থাকছে, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস
হলো, দুটো হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। এবার আমরা পড়বো মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, এটা একটা কন্ডিশন কি হয় না, যেখানে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা অনেক বেড়ে যায়। বলতে পারি কি হাইড্রোজেন আয়নের পরিমাণ অনেক বেড়ে গেছে বা বাইকার্বনেট আয়নের পরিমাণ অনেক কমে গেছে। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, হাইড্রোজেন আয়নের পরিমাণও বেড়ে যেতে পারে বা বাইকার্বনেট আয়নের পরিমাণ অনেক কমে যেতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন মানে কি, ওটা অ্যাসিড, বাইকার্বনেট আয়ন মানে কি ওটা বেস, বেসটা যদি কমে যায় তাহলেও আমাদের অ্যাসিডোসিস হতে পারে। আর যদি অ্যাসিডের পরিমাণটা অনেক বেড়ে যায় নর্মালের থেকে, সেটাও আমরা অ্যাসিডোসিস হতে পারে। সেই জন্যই বললাম কি হাইড্রোজেন আয়নের পরিমাণ অনেক বেড়ে গেছে বা বাইকার্বনের আয়নের পরিমাণ অনেক কমে গেছে, তার জন্যই মেনলি মেটাবলিক অ্যাসিডোসিসটা আমার হচ্ছে। যার জন্য কি হয় না, কনসেন্ট্রেশনটা, হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশনটা সেটা বেড়ে যায় এক্সট্রা সেলুলার ফ্লুইডে। এই যে বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, মেটাবলিক অ্যাসিডোসিসে কি পিএইচ ভ্যালুটা অনেক কমে যায়, যে পিএইচ ভ্যালুটা থাকে সেটা অনেক কমে যাচ্ছে। এই দুটো জিনিস দেখে আমরা বলবো কি মেটাবলিক অ্যাসিডোসিস। যেখানে আমরা ল্যাব টেস্ট করলে কি কি পাবো, পিএইচ ভ্যালুটা 7.35 থেকে অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে কি কার্বন ডাইঅক্সাইডের যে পার্সিয়াল যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা সেটা আমার নর্মাল, পার্সিয়াল যে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা সেটাও নর্মাল হতে পারে বা ইনক্রিজ হতে পারে। কিন্তু যে বাইকার্বনেট লেভেল সেটা অনেক কম, 22 MEQ পার লিটারের অনেক কম। বাইকার্বনেট আয়ন কম বা হাইড্রোজেন আয়ন বেশি, এই দুটোর জন্যই তো মেনলি আমাদের মেটাবলিক অ্যাসিডোসিসটা হয়। তাহলে ল্যাবরেটরি ফাইন্ডিংস এই বাইকার্বনেট লেভেল বা হাইড্রোজেন আয়নের লেভেল বা পিএইচ ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারি কি এটা মেটাবলিক অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। ঠিক আছে, এটা কী কী কারণের জন্য হতে পারে, কজেস কি, স্টারভেশন হতে পারে, শক হতে পারে, ডায়রিয়া হতে পারে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে, রেনাল ফেলিওর জন্য হতে পারে, ইউজ অফ এনি ড্রাগের জন্য হতে পারে। এই সমস্ত কারণগুলোর জন্য মেটাবলিক অ্যাসিডোসিসটা হয়। এই সাইন সিমটমস কি, হেডেক, ডিসরিথমিয়া, ফ্লাস স্কিন, লেথার্জি, কনফিউশন, ট্যাকিপনিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, এই সমস্ত সাইন সিমটমসগুলো মেটাবলিক অ্যাসিডোসিসে দেখা। এবার এর কারেকশানে কি করা হয়, আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে ফিজিওলজিক্যাল রেগুলেশনে যে কিডনির আন্ডারে আমরা পড়েছিলাম যে কি যদি পিএইচ ভ্যালু ড্রপ হয় মানে বডি অ্যাসিডোসিস হয়ে যায়, মানে কি সেটাই তো মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে কি করা হয় না, বডিতে বাইকার্বনেট আয়নটাকে রিঅ্যাবজর্ভ করা হয়। বাইকার্বনেট আয়ন কম বা হাইড্রোজেন আয়ন বেশি, এই দুটো কারণের জন্যই আমাদের ডিজিজ কন্ডিশনটা হচ্ছে। সেই জন্য তার ম্যানেজমেন্টে কী করা হয় না, বাইকার্বনেট আয়নটাকে রিঅ্যাবজর্ভ করে নেওয়া হয় বা হাইড্রোজেন আয়নকে এক্সক্রিট আউট করে দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ওর ম্যানেজমেন্ট। নেক্সট কি মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস মানে কি যেখানে বডিতে অ্যাসিডের পরিমাণটা অনেক কমে যাচ্ছে বা বাইকার্বনের আয়নের পরিমাণটা অনেক বেড়ে গেছে। বাইকার্বনের আয়ন মানে কি সেটাই বেস, তাহলে বেসের পরিমাণ বেড়ে গেলে তবে আমি সেটাকে অ্যালকালোসিস বলতে পারবো। তাহলে বাইকার্বনের আয়নের পরিমাণ প্রচুর বেড়ে গেছে বা হাইড্রোজেন আয়নের পরিমাণটা অনেক কমে গেছে, সেটার জন্য কি হতে পারে না মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। সেম মেটাবলিক অ্যাসিডোসিসের ঠিক উল্টো কন্ডিশন হবে মেটাবলিক অ্যালকালোসিস। এর কজেস কী কী হতে পারে, ভমিটিং হতে পারে, প্রলং গ্যাস্ট্রিক সাকশানিংয়ের জন্য হতে পারে, ইফ হি ইনজেস্ট লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম বাইকার্বনেট সেরকম কন্ডিশনের জন্য হতে পারে, হাইপোক্যালিমিয়া বা হাইপার ক্যালসিমিয়ার জন্য হতে পারে। হাইপোক্যালিমিয়া মানে কি পটাশিয়াম আয়নের পরিমাণ কমে গেছে, হাইপার ক্যালসিয়াম মানে কি ক্যালসিয়াম আয়নের পরিমাণ বডিতে অনেক বেড়ে গেছে। ঠিক আছে, কুসিন সিনড্রোমের জন্য হতে পারে, ইউজ অফ ড্রাগ সাচ অ্যাজ স্টেরয়েড, ডায়রিউটিক্স বা সোডিয়াম বাইকার্বনেট এই সমস্ত ড্রাগের ইউজের জন্য হতে পারে, বা হাইপার অ্যালডোস্টেরনিজমের জন্য হতে পারে। এবার এই মেটাবলিক অ্যালকালোসিস হলে কী কী সাইন সিমটমস হতে পারে, হেডেক হবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হবে, ইরিটেবিলিটি হবে, লেথার্জি, ডিসরিথমিয়া, নামনেস বা টিংলিং হবে, মানে এক্সট্রিমিটিসগুলোতে টিংলিং সেনসেশন হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে বা টিটানি হতে পারে। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস হয় সেখানে যদি আমি তার কোনো ল্যাব টেস্ট করি তাহলে কী দেখতে পাবো, পিএইচ ভ্যালুটা কি 7.45 থেকে অনেক বেশি হবে। মানে কি অ্যালকালোসিস মানে কি পিএইচ ভ্যালু অনেক বেড়ে যাওয়া, তাহলে কি পিএইচ ভ্যালু 7.45 থেকে অনেক বেশি। এক্ষেত্রে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নর্মাল থাকবে 55 mmHg বেশি, আর অক্সিজেন লেভেলও নর্মাল থাকতে পারে। এক্ষেত্রে বাইকার্বনের আয়নের পরিমাণ কি হবে না 26 MEQ পার লিটারের থেকে অনেক বেশি থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো মানে কি এইটা দেখে আমরা বুঝবো কি এটা মেটাবলিক অ্যালকালোসিস। এই ল্যাবরেটরি ফাইন্ডিংসগুলো দেখে আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে ম্যানেজমেন্টে আমরা কী পড়েছিলাম, আমরা সেম এর আগের ভিডিওতে পড়েছিলাম কি কিডনি ফিজিওলজিক্যাল রেগুলেশনে কি যদি কোনো কারণে পিএইচ ভ্যালু রাইজ করে মানে কি যদি অ্যালকালোসিস হয় মানে সেটাই কি মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে আমরা কি করব ম্যানেজমেন্টে হাইড্রোজেন আয়নের রিঅ্যাবজর্ব করে দেবো, বাইকার্বনেট আয়নের এক্সক্রিট আউট করে দেবো। বাইকার্বনেট আয়ন এক্সেস হওয়ার জন্যই তো অ্যালকালোসিসটা হচ্ছে, সেই জন্য বাইকার্বনেট আয়নটাকে এক্সক্রিট আউট করে দেবো আর হাইড্রোজেন আয়নের রিঅ্যাবজর্ব করে নেবো। ঠিক আছে, এইভাবেই মেটাবলিক অ্যালকালোসিসটাকে কারেক্ট করা হয়। আর তার ডিজিজ কন্ডিশনটা আমরা এই পড়লাম মেটাবলিক অ্যালকালোসিস।
এবার হচ্ছে যে কেমন কোশ্চেন আসতে পারে, ল্যাবরেটরি ফাইন্ডিংস দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা মেটাবলিক অ্যালকালোসিস না রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেটা বল, দিয়ে তার ম্যানেজমেন্ট লেখো। এইভাবে কোশ্চেন আসতে পারে। তো যখন আমরা ল্যাবরেটরি ফাইন্ডিংসে মেনলি দেখবো কি পিএইচ ভ্যালুটা, ওটা দেখেই বুঝতে পারবো যে অ্যাসিডোসিস হচ্ছে না অ্যালকালোসিস হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি না মেটাবলিক যদি হয় তাহলে সেক্ষেত্রে বাইকার্বনের লেভেল বা হাইড্রোজেন আয়নের লেভেল থাকবে, সেটার বাড়া কমা দেখে আমি বুঝতে পারবো কি সেটা মেটাবলিকের অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। ঠিক আছে, মেটাবলিক কিনা, বাইকার্বনের বা হাইড্রোজেন আয়ন। আর যদি সেটা রেসপিরেটরি হয় সেক্ষেত্রে কি এই যে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন আর পার্সিয়াল অক্সিজেনের কনসেন্ট্রেশন দেওয়া থাকবে। ঠিক আছে, এই দুটো দেখে বুঝতে পারবো কি সেটা রেসপিরেটরি। ঠিক আছে, যখনই এই দুটো নর্মাল লেখা থাকবে বা এই দুটো একটু বাড়া কমা থাকবে, সেখানে কোনো হাইড্রোজেন আয়ন থাকবে না, তখন সেটা বুঝবো কি রেসপিরেটরি। আর যখন বাইকার্বনেট আয়ন বা হাইড্রোজেন আয়ন থাকবে সেটা কি বুঝবো মেটাবলিক। এবার অ্যাসিডোসিস না অ্যালকালোসিস এইগুলোর বাড়া কমার উপর ডিপেন্ড করে হবে। ঠিক আছে, বোঝা গেছে টোটাল অ্যাসিড বেস ইমব্যালেন্স কত প্রকারের, প্রত্যেকটা কি কি জিনিস কিভাবে করব, কি দেখে বুঝবো, কি সাইন সিমটমস, কি কজেস। ঠিক আছে।